ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচারার্স 24। তো আজকে মেনলি আমরা ডব্লিউবিএইচআরবির গ্রেড 2 জিএনএমের অলরেডি ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে। আমরা সেই ইন্টারভিউ টপিক নিয়ে একটু ডিসকাস করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান যাতে পাও, তো নোটিফিকেশানটা পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। তো মেনলি আমি প্রত্যেকটা মানে আজকের যে ঘটনাগুলো হয়েছে পুরো প্রসেস আমি পরপর বলে দিচ্ছি। মানে খুঁটিনাটি যা যা প্রশ্ন আমাকে অনেকে এর আগের থেকেই করছিলে বা আমি যা যা কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি জাস্ট বলছি। এবার যেহেতু ডব্লিউবিএইচআরবিতে 3টে ফ্লোরে ভাগ করে দেওয়া আছে, কার কোন ফ্লোরে সেটা কিন্তু আগে থেকে দেখে নেবে অবশ্যই ওটাতে, অর্থাৎ যে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার যেখান থেকে করেছে ওই কল লেটারে কিন্তু লেখা থাকবে। ওকে, এবারে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এই 3টে ফ্লোরে ভাগ করে দেওয়া আছে। তোমরা অবশ্যই রিপোর্টিং টাইমের মধ্যে কিন্তু চলে যাবে, তার আধ ঘন্টা যেতে পারলে আরও ভালো। এবারে আজকে যেটা জানা গেছে যে রিপোর্টিং টাইমে সবাই গেছে, কিন্তু একটু জাস্ট তারপরে আর কি 11টার পরে জাস্ট স্টার্ট হয়েছে এরকম একটা ব্যাপার। কিন্তু সব দিন সব সময় একটু পরে স্টার্ট হবে এরকম নয়, তোমরা অবশ্যই রিপোর্টিং টাইমের মধ্যেই চলে যাবে। এবার দেখো কি কি পরপর হয়েছে বা কি কি নিয়ে যেতে হয়েছে, এক্সট্রা কিছু লেগেছে কিনা আমি সমস্ত কিছু এই ভিডিওতে বলবো, ঠিক আছে? দেখো প্রসেস কি কি চলছে পরপর আমি জাস্ট এটা একটু প্রথমে বলে নিই। তোমরা রিপোর্টিং টাইমে ঠিকঠাক রিপোর্টিং টাইমে চলে গেলে, তো রিপোর্টিং টাইম পৌঁছে যাওয়ার পরে ওরা কি করছে যে সেদিন যার যার আছে একটা চেকলিস্ট মিলিয়ে নিচ্ছে। এরপরে ওরা একটা ওয়েটিং রুমে, অ্যাট ফার্স্ট একটা ওয়েটিং রুমে তোমাকে কিন্তু ওখানে জাস্ট কমফর্ট হয়ে বসতে বলছে। তাহলে ওয়েটিং রুমের ব্যাপারটা গেল। এরপরে ওয়েটিং রুম থেকে ওরা তোমাকে ডকুমেন্টস বের করে নিয়ে যেতে বলছে যে কী কী ডকুমেন্টস। প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন স্টেপ রয়েছে। তো ডকুমেন্টসের মধ্যে আমি আরও একবার বলে দিচ্ছি, এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তুমি কি কি ডকুমেন্টস নিয়ে যাবে দেখো আরও একবারও এখানে বলে দিচ্ছি। এসেনশিয়াল মানে এই কয়েকটা ছাড়া এক্সট্রা ডকুমেন্টস তুমি ক্যারি করতে পারো, কিন্তু ওরা ওখানে কোনো কভার ফাইল, কোনো ট্রান্সপারেন্ট ব্ল্যাক, ট্রান্সপারেন্ট হোয়াইট হোক বা যে কোনো কালারের হোক, তোমরা ওখানে কোনো ফাইল কিন্তু অ্যালাউ করছে না। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি কি নিয়ে যাবে, শুধু তুমি ফাইলে করে একটা ভরে নিয়ে যেতে পারো ব্যাগে সেফটি পারপাসে, কিন্তু ওখানে জাস্ট এন্ট্রি করার সময় ওই ফাইল থেকে বার করে শুধুমাত্র ওই কয়েকটা ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে। কি কি নিয়ে যেতে হচ্ছে? ইন্টারভিউ কল লেটার। ওকে, ইন্টারভিউ কল লেটার যারা নিয়ে গেছিলো তারা কালার প্রিন্ট আউটই করে গেছে, তাহলে 2 কপিস কালার প্রিন্ট আউটই নিয়ে যাবে, ঠিক আছে? কালার প্রিন্ট আউটই তোমার সিঙ্গেল পেজে, মানে 3টে পেজ হবে, তিনটে টোটাল 6টা কপিস কালার প্রিন্ট আউট বের করবে। এটা গেল প্রথম কথা। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটারও অরিজিনাল প্লাস 2 কপিস জেরক্স নিয়ে যাবে। ওকে, এটা গেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্লাস এটার সাথে করে নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড সিগনেচারটা করে নিয়ে যাবে, কিন্তু তোমার ডেট ওখানে গিয়ে তুমি বসাতে পারো এবং আগে থেকে বসিয়ে নিয়ে যেতে পারো। ওকে, এরপরে 3 নম্বরে যেটা নেবে দ্যাট ইজ একটা ফটো আইডি প্রুফ। মানে হচ্ছে ফটো আইডি প্রুফ মানে এখানে কোনো ফটো নিয়ে যেতে বলছে না, এখানে তোমার একটা গভর্নমেন্ট থেকে বার করা যে আইডি প্রুফগুলো হয়, লাইক আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো তুমি যে কোনো একটা অরিজিনালি নিয়ে যাবে, এর কোনো জেরক্স কিন্তু লাগবে না, অরিজিনালি নিয়ে যাবে। এইটা কিন্তু ওরা দেখছে, কারোর দেখছে না। আমি যাদের জিজ্ঞেস করেছিলাম কারোর দেখেছে, কারোর দেখেনি, জাস্ট হাতে করে এইগুলোর সাথে নিয়ে যেতে হচ্ছে। এরপরে ডিভির জায়গায় ওরা দেখতেও পারে, না দেখতেও পারে। আর সাথে কি নিয়ে যেতে চাইছো, দ্যাট ইজ ব্লু অর ব্ল্যাক, প্রেফারেবল হচ্ছে ব্লু, ঠিক আছে? বল পেন, এটা জাস্ট নিয়ে যাবে। তো এই 4টে জিনিসপত্র ছাড়া হাতে করে কোনো ফাইলও নয়, কিন্তু হাতে করে জাস্ট আর কিচ্ছু নিয়ে যেতে দিচ্ছে না, কোনো ফাইলও নয়। ওকে, তাহলে ওয়েটিং রুমে
এগুলো তুমি রেডি করে নিলে সব, আরও একবার ফাইল থেকে বার করে হাতে করে নিয়ে এরপরে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য যেই জায়গা অ্যালোটেড আছে সেই অ্যালোটেড রুমে তোমাকে পাঠিয়ে দেবে, ওয়েটিং রুম থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের স্টেপে তোমাকে পাঠিয়ে দেবে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশানে তাহলে কী দেখবে, সামথিং এগুলো সব দেখলো ঠিকঠাক আছে কিনা, রেজিস্ট্রেশন ওখানে স্ক্যান করে নিল, ইন্টারভিউ কল লেটার দেখে নিল, সব কিছু দেখে নেওয়া হলো। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলে ওরা বলে দেবে কোথায় ডিকটেশন টেস্ট হবে। ডিকটেশন টেস্ট কোথায় হবে সেই ভেন্যুতে তোমাকে বা সেই সেকশনটাতে পাঠিয়ে দেবে। ডিকটেশন টেস্টের কোনো ভয়ের ব্যাপার নেই এখানে। ডিকটেশন টেস্ট সিম্পলি তোমাদের আমি জাস্ট বলে দিচ্ছি, ডিকটেশন টেস্টে কিন্তু খুব সুন্দরভাবে, ঠিক আছে, যতবার তুমি জিজ্ঞেস করবে ততবারই বলে দিচ্ছে ওরা ভালোভাবে, কমা, পূর্ণচ্ছেদ, কোয়েশ্চেন মার্ক, সেমিকোলন কোথায় কী আছে ভালোভাবে সমস্ত কিছু খুঁটিয়ে বলে দিচ্ছে। এবং একবারই জিজ্ঞেস করছে, তারপরে ওখানে 15-20 জন থাকছে, তো সবাই বারে বারে জিজ্ঞেস করছে, তো ওখানে কিন্তু ভালোভাবেই বলে দিচ্ছে। ওখানে দেখবে 4টে লাইন আছে, 4টে লাইন রয়েছে ডিকটেশন টেস্টে, আর তার নিচে সিগনেচার করার জায়গা রয়েছে, সাইন করার, ঠিক আছে, এরকম সাইন করার জায়গা রয়েছে। তো লাইনগুলো তুমি কোন লাইন থেকে লিখতে হবে সেটাও বলে দেবে, যে এই লাইন থেকে লিখবে না এই লাইন থেকে লিখবে সেটাও বলে দেবে। 4টে লাইন লিখতে হবে, যুক্তাক্ষরে লাইন লিখতে হচ্ছে, খুব বেশি এমন নয় যে একটু খুব টাফ বা এরকম কিছু, কিন্তু বাংলাটা প্র্যাকটিস করে যাবে একবার, যে ওখানে তাড়াতাড়ি লিখতে পারছো না, একটু প্র্যাকটিস আগের দিন প্র্যাকটিস করে যাবে। আর সিগনেচারটা অনেকে তাড়াহুড়োতে ভুল করে নিচে সিগনেচার করে দিচ্ছে, এটা তো এইটুকু অন্তত জেনে রাখারই দরকার যে যখন কোনো ইয়োর্স ফেথফুলি বা ইয়োর সিনসিয়ারলি লেখা হচ্ছে তখন তার নিচে নাম লিখতে হয় বা সাইন করতে হয়। যদি সাইন বলে অপশন থাকে এবং ওপরে এরকম একটা দাগ থাকে তাহলে অবশ্যই ওপরে সাইন করতে হয়, এটা কিন্তু ভুল করবে না ওখানে গিয়ে। এটা অনেকে ভুল করেছে, তাও কিছু প্রবলেমেটিক সিচুয়েশন হয়নি, অনেকে নিচে করেছিল, সেটাকে জাস্ট পেন থ্রু করে বলেছিল হয়তো ওপরে আবার করে দিতে, ওটা ওখানে বলে দেবে, তবু এটা ঠান্ডা মাথায় করবে। তাহলে ডিকটেশন নিয়ে ঝামেলা গেল, কোনো ডিকটেশনে কোনো প্রবলেম নেই। ডিকটেশন টেস্ট হয়ে গেলে তারপরে এবার দেখো এইখানে তার আগে একটু তোমার ওরা একটা কাজ করে নিচ্ছে কি না, অনেকের মনে প্রশ্ন যে এই যে 2 কপিস করে আমরা নিয়ে যাচ্ছি, 2 কপিস করে নিয়ে কি করব। ওরা ওখানে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করে নিচ্ছ, ঠিক আছে, বা ওয়েটিং রুমে যখন বসিয়ে নিচ্ছে তখনই ওরা কিন্তু একটা সেট তৈরি করে নিচ্ছে, 2টো সেট করছে, ঠিক আছে, 2টো সেট তৈরি করে নিচ্ছে। একদিকে এই যে 2টো ইন্টারভিউ কল লেটার নিয়েছো, তো ওটার একটা কপি এখানে রাখছে, একটা কপি এখানে রাখছে, ওকে। তারপরে যে 2টো রেজিস্ট্রেশনের জেরক্স কপি নিয়েছো, একটা এখানে রাখছে, একটা এখানে রাখছে, সেট তৈরি করছে। তারপর ওরা ওদের কম্পিউটার জেনারেটেড একটা ফর্ম দিচ্ছে, ফর্ম বলতে ওদের দিক থেকে একটা ডকুমেন্টেশন, সেটারও 2 কপি বার করে তোমাদের এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছে, তাহলে হয়ে গেল। আর ফটো আইডি প্রুফের এখানে কোনো ব্যাপার নেই। আর এইগুলো করে কিন্তু 2টো সেট তৈরি করে তোমার হাতে দিয়ে দেবে। একটা তুমি ডিকটেশন টেস্টের ওখানে, এটাও অনেকের কোয়ারি হতে পারে, আমি কোয়ারি এখনই বলে দিচ্ছি যে ইন্টারভিউ কল লেটারে যে ডিকটেশন টেস্টের জায়গা 2টোতেই থাকবে, তো 2টোতেই লিখতে হবে কিনা, 2টোতে লিখতে হবে না, মাত্র একটাতে লিখতে হবে, সেটা ওরা ডিকটেশন টেস্টের রুমেই জমা নিয়ে নেবে। আর একটা নিয়ে যেটা ব্ল্যাঙ্ক ইন্টারভিউ কল লেটার ডিকটেশন টেস্টের জায়গা রয়েছে, ওটা নিয়ে মানে ওই সেটটা নিয়ে, একটা সেট তো এখানে হয়ে গেল, আর একটা ওই সেটটা নিয়ে তুমি ইন্টারভিউ রুমে, ঠিক আছে, এন্ট্রি করবে। এই হচ্ছে ব্যাপার। আশা করি এটা বোঝাতে পারলাম 2 কপিস করে কী ব্যাপার রয়েছে। তো এই যে ডিকটেশন টেস্টের ব্যাপারটা, মানে ডিকটেশন টেস্টের যে কপিগুলো সেগুলো কিন্তু ওদের কাছে ডকুমেন্টেশন হিসেবে রেখে দেবে যে তুমি এই দিন ইন্টারভিউ দিতে এসছো। আর আরও একটা সেট যেখানে ডিকটেশন টেস্টের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, সেই সেটটা তোমাকে ওরা ইন্টারভিউ রুমে ঢুকে ওটা স্ট্যাম্প মেরে ওরা সিগনেচার করে, মানে আফটার ইন্টারভিউটার স্ট্যাম্প মেরে বা প্রথমেই করে দিতে পারে, সেটা তোমাকে ফেরত দিয়ে দেবে। জাস্ট ওটাও ডকুমেন্টেশন তুমি দিলে তোমার কাছে রইলো। এটা তাহলে 2টো সেটের ব্যাপারটা বুঝতে পারলে। ডিকটেশন টেস্ট হয়ে গেল, এরপরে নর্মালি তোমার ইন্টারভিউ হবে। ইন্টারভিউ রুমে তুমি প্রবেশ করবে, ইন্টারভিউ রুমে এন্ট্রি করবে, বলেই দেবে। জাস্ট এখানে কিন্তু অবশ্যই গ্রিটিংস করবে যখনই তোমার কোন টেবিল, হ্যাঁ এখানে একটা বলে রাখি, টেবিল নাম্বার ওরা অ্যালোটেট করে দিচ্ছে, মানে ধরো প্রথমেই ওয়েটিং রুমে ওখানে কার কত
সিরিয়াল নাম্বার সেই অনুযায়ী বা কার কত রেজিস্ট্রেশন নাম্বার যে ফর্মটা রয়েছে সেই অনুযায়ী ওরা টেবিল ভাগ করে দিচ্ছে, ভাগ করাই আছে মানে টেবিল নাম্বার বলে দিচ্ছে এর এত টেবিল। এবার টেবিল কটা করে কোন ফ্লোরে কটা করে রয়েছে, যাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ভালো করে দেখে যাবে। তো আমার যতদূর শোনা কথা বা জানতে পারলাম থার্ড ফ্লোরে একজন বলল যে 5টা টেবিল ছিল ওদের, আর সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর এরকম 5-6টা করে টেবিল থাকবে হয়তো। ওকে, আর টেবিলে 2জন করেই থাকছে, এখনও পর্যন্ত 2জন করেই থাকছে আজকে যাদের নিয়েছিল। এবার স্পেশালিস্ট বলতে কারো পেডিয়াট্রিক স্পেশালিস্ট ছিল, কারো মেন্টাল হেলথ থেকে কোশ্চেন করছিল, কারো হচ্ছে সেখান থেকে তোমার অবস গাইনি থেকে কোশ্চেন করছিল, এরকম বিভিন্ন স্পেশালিস্ট ছিল। আর 2-1টা টেবিলে ডক্টর ছিল, প্রত্যেকটা টেবিলে যে ডক্টর থাকছে এরকম নয়। ওকে, তো গ্রিটিংসটা কিন্তু মাস্ট। তোমার টেবিল নাম্বার সামথিং ধরো কারো 2 নাম্বার টেবিলে পড়লো, 2 নাম্বার টেবিলে তুমি চলে গেলে, এবং গ্রিটিংস কিন্তু মাস্ট। প্রথমে গিয়েই বলবে গুড মর্নিং ম্যাম, মানে যদি একজন ম্যাম একজন স্যার থাকে, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার, মে আই কাম ইন। বা এখানে কিন্তু ইংলিশটা তোমার একটু তদারকি দেখিয়ে যে ইংলিশটা আমি খুব ভালো বলতে পারি, বা পেঁচিয়ে গুছিয়ে বলছিলে তুমি ওখানে গিয়ে ঠিকঠাক বলতে পারছো না, ওটা না করলে হবে। জাস্ট উইশটা গুড মর্নিং বললে তারপর থেকে বাংলাতেই তুমি কথা বলতে পারো, এমন না ইংলিশে খুব থরলি বলে যেতে হবে। কারণ একটা দেখো ডিকটেশন টেস্টে তোমার কিন্তু রিটেনটা দেখে নিল যে তুমি বাংলা বা নেপালি লিখতে পারছো কি না। এবার স্পোকেনটা কোথায় হবে? স্পোকেনটা তো তোমার ইন্টারভিউতেই হবে, তাই না? তো ওখানে এমন কেরামতি দেখে ইংলিশ বলতে হবে এরকম কোনো মানে নেই। গ্রিটিংস করলে তারপরে ওদের পারমিশন নিয়ে তুমি সিট ডাউন হলে, ঠিক আছে, তোমার সিট ডাউন করলে বা চেয়ারে তুমি বসলে। ওকে, এবারে সিট ডাউন করে আজকে যেটা ম্যাটারটা হয়েছে যে ওদের অপোজিটেই সামথিং ধরো এখানে ইন্টারভিউয়াররা বসে রয়েছেন, ঠিক আছে, যারা ইন্টারভিউ নেবে, এবং তারা টেবিল আছে, এদিকে চেয়ারে বসে রয়েছে। আর এদিকে তোমার তুমি ইন্টারভিউ দিতে গেছো, এখানে তোমার হচ্ছে ওদের অপোজিটে এখানে তোমার টেবিল চেয়ারটা রয়েছে, এবং তার অপোজিটে এদিকে মানে ওনাদের ঠিক অপোজিটে ক্যামেরা রয়েছে। তো তুমি গ্রিটিংস করলে, ঢুকলে গ্রিটিংস করলে, তারপরে এইদিকে মানে ক্যামেরার দিকে ঘুরে বলছে তোমাকে সেলফ ইন্ট্রোডাকশন দিতে, ঠিক আছে, সেলফ ইন্ট্রো দিতে। এটাও এমন কোনো মানে নেই যে ইংলিশে দিতে হবে, সুন্দর করে গুছিয়ে বাংলায় বলবে। এবং এটাও বলেছে ইংলিশে যারা ইন্ট্রো দিয়েছে তাদের নাকি বলেছে বাংলায় সুন্দর করে বলো, ঠিক আছে। তো প্রথমে ইংলিশ বলতে গিয়ে পরে আবার তোমাকে যাতে সুযোগটা না দেয়, তো বাংলাতেই সুন্দর করে বলে দিও। তোমার নেম বলবে, তোমার অ্যাড্রেস শর্টে বলবে, শর্টে বলতে ডিস্ট্রিক্টটার কোথা দিয়ে গেছো, কোন কলেজ থেকে এবং কোন ইয়ারে পাস আউট হয়েছো, এবং এইটুকু বলে দিলেই যথেষ্ট। এবার তুমি এক্সপিরিয়েন্স যদি থাকে তোমার সেটা ইন্ট্রোতে বলতেও পারো, অথবা যদি তারা মানে ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করেন যে এই এত সালে পাস আউট এরপরে কী করেছো সেটাও বলতে পারো। ওকে, এটা নিয়ে কোনো ম্যাটার নয়। তো এইটুকু করে দেওয়ার পরে তুমি আবার সিট ডাউন হয়েই রয়েছো, ওখানে দাঁড়াতে হচ্ছে না। এবার দাঁড়াতে বলতে হলে তুমি পারমিশন নেবে যে আমি দাঁড়িয়ে বলবো না বসে বলবো, তো ওরাও যেটা বলবে। তারপরে আবার বসলে তারপরে কিন্তু এরপরে কোশ্চেন রাউন্ড শুরু হলো। কোশ্চেন রাউন্ডে তোমার সেখানে কিন্তু কি ওরা জিজ্ঞেস করবে সেইটা অনুযায়ী তোমরা অ্যান্সার দে। কিন্তু আজকে যেটা আমি শুনলাম যে মেয়েদের ক্ষেত্রে যেহেতু হিউজ ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের ইন্টারভিউ রুমে প্রবেশ করা থেকে শুরু করে 5 থেকে 7 মিনিট এর মধ্যে আবার ব্যাক করে আসতে হচ্ছে। মানে এই 5 থেকে 7 মিনিটে ইন্ট্রো থেকে শুরু করে কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন ধরা এবং অ্যান্সার দেওয়া থেকে শুরু করে যেই কয়েকটা কোশ্চেন হচ্ছে, কারোর ক্ষেত্রে 3টে কোশ্চেন হচ্ছে, কারোর ক্ষেত্রে 4টে হচ্ছে, কারোর ক্ষেত্রে 5টা হচ্ছে, কারোর ক্ষেত্রে 6টা হচ্ছে, এরকম কিন্তু সব হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এবারে আমি আসি কোশ্চেন কী ধরছে। এতগুলো আমি পুরো আশা করি সম্পূর্ণ বুঝিয়ে দিতে পারলাম যে আজকের দিনে কী ফেস হতে চলেছে। আমি কালকের পরশুর এগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের কোশ্চেনটা আমি জাস্ট ডিসকাস করে দিচ্ছি, পারলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি যদি কোশ্চেন যেগুলোর জানা নেই বা 2-1টা কোশ্চেন আমি সলভ করেও দেবো। ওকে, আচ্ছা, যে কয়েকটা কোশ্চেন আমি দেখো কালেক্ট করতে পেরেছি সেগুলোই তোমাদের সামনে এখানে নিয়ে এসেছি, ঠিক আছে। জাস্ট ইজি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যেগুলো যাদের কাছ থেকে কালেক্ট করেছি। এবার এখানে এক্সপিরিয়েন্সড, আর একটা কথা বলে রাখি
যার যা এক্সপিরিয়েন্সড আছে সেটা হয়তো জিজ্ঞেস করছে ওনারা, কাউকে একটা জিজ্ঞেস করেছে 2025 তুমি পাস আউট হয়েছো, তো এরপরে কি করেছো, তো সে বলেছে যে আমি 6 মান্থের পর এক্সপিরিয়েন্স এক জায়গায় করেছি, মানে এক জায়গায় 6 মান্থের ওয়ার্ক করেছি, তারপরে প্রিপারেশন নিয়েছি, এরকম করে মানে যার যেটা সত্যি সেটাই বলবে। কেউ যদি এক্সপিরিয়েন্স নাও হও তাহলে ফ্রেশার্স বলো না, অন্তত ফ্রেশার্স কথাটা ইউজ করবে না, বলতে পারো আমি 2025 পাস আউটের পরে কোথাও জয়েন করিনি, জাস্ট এই কথাটা ফ্রেশার্স কিন্তু উচ্চারণ করবে না, ঠিক আছে। আচ্ছা, তো এক্সপিরিয়েন্সড বললে যে একদম এক্সপিরিয়েন্সডে ফোকাসড করছে তা কিন্তু নয়, এরকম দেখা আজকে যায়নি, আজকে খুব বেশি দেখা যায়নি। তো এমন নয় যে তুমি এর পরেরগুলোর জন্য প্রস্তুত হয়ে যাবে না এক্সপিরিয়েন্স বেস, এরকম নয়, অবশ্যই এক্সপিরিয়েন্সটা ফোকাস করে যাও এবং তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড সাবজেক্টও পড়ে যাও। ওকে, এবার দেখো কি কি কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি সেগুলোই জাস্ট তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট কেএমসি জিজ্ঞাসা করেছিল, কেএমসি ফুল ফর্ম কি, যদি তোমাকে জিজ্ঞেস করে কেএমসি কি বা কেএমসি সম্পর্কে তুমি কি জানো, অবশ্যই যে কোনো কিছুর যদি শর্ট টার্ম জিজ্ঞেস করে তাহলে কিন্তু প্রথমেই তার ফুল ফর্ম, অ্যাব্রিভিয়েশন থাকলে ফুল ফর্ম বলে দেবে, তারপরে তার সম্বন্ধে ডেফিনিশন হলে ডেফিনিশন, যদি কোনো ডিজিজ হয় তার কজ, মানে সংক্ষেপে যা যা জিজ্ঞেস করবে বলে দেবে, এক্সট্রা কিচ্ছু বলতে যাবে না। ওকে, তাহলে কেএমসি আমরা জানি ক্যাঙ্গারু মাদার কেয়ার, ক্যাঙ্গারু মাদার কেয়ার সম্পর্কে জিজ্ঞেস করলে শর্টে বলে দেবে ক্যাঙ্গারু মাদার কেয়ার কী, কাদের এটা দেওয়া হয়, কেন দেওয়া হয়, কতক্ষণ দেওয়া হয়, কী পজিশনে রাখা হয়, এগুলো জাস্ট বলে দেবে একটু। আচ্ছা, লেবার থেকে হয়তো কোশ্চেনটা এরকম অ্যারাইজ করেছিল যে তোমরা তো থার্ড ইয়ারে তোমাদের প্রসিডিওরেই বলো বা তোমাদের সাবজেক্টে লেবার ছিল, তো তুমি লেবার করেছো বা লেবার কটা করেছো, এরকম একটা কোশ্চেন করেছে, তারপরে পার্টোগ্রাফে তার কোশ্চেনে তারপরে পার্টোগ্রাফে চলে গেছে। তো পার্টোগ্রাফ থেকেও তোমরা পার্টোগ্রাফ কী প্রথমে বলবে, পার্টোগ্রাফের কম্পোনেন্ট কী কী বলবে, পার্টোগ্রাফ কেন করা হয় বলবে, জাস্ট এরকম পরপর যাবে সব। ওকে, এবার আছে পিআইএইচ অর্থাৎ এটা এরকম লেখা হবে, পিআইএইচ প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, যেগুলোরই অ্যাব্রিভিয়েশন ধরবে ওরা কিন্তু এরকমই আজকে ট্রিকি কোশ্চেন ধরবে বা ধরতে পারে যে শর্ট ফর্মে বললো তুমি ফুল ফর্মটা বলে দেবে, তারপরে তার সম্বন্ধে যা জানো বলবে। প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন অর্থাৎ প্রেগনেন্সির দরুন, প্রেগনেন্সি কালীনে কিন্তু হাইপারটেনশন হয়েছে, তার আগে কিন্তু কোনো হিস্ট্রি তার ছিল না, তো এটা তুমি ডেফিনিশন বলে দিলে। তারপর হচ্ছে দেখো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে কি সিমটমস দেখা যাবে, এটা একটা সহজ কোশ্চেনের মধ্যে আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সিমটম বলে দেবে। তারপর হচ্ছে দেখো অডিটরি হ্যালিউসিনেশন, তাহলে কি আগে হ্যালিউসিনেশন কি সেটা তুমি তাদের ক্লিয়ার করে দিলে, তারপরে অডিটরি হ্যালিউসিনেশনের টাইপ বলে দিতে পারো, বা তারপরে অডিটরি হ্যালিউসিনেশন বলে দিলে। এরপরে দেখো অ্যানিমিয়া থেকে তুমি যা যা জানো, দ্যাট ইজ এগুলো অ্যানিমিয়ার লেভেলগুলো বলে দেবে, অ্যানিমিয়া কত প্রকারের হয়, অ্যানিমিয়া কেন হয়, এগুলো সব বলে দিলে। এক্সট্রিম লো বার্থ ওয়েট বেবি কত, মানে হচ্ছে ELBW, ভেরি মানে একটা হয় লো বার্থ ওয়েট, একটা হচ্ছে তোমার ভেরি সিভিয়ার লো বার্থ ওয়েট, ভেরি সিভিয়ার, আর এক্সট্রিম লো বার্থ ওয়েট। এক্সট্রিম হলে কত, লেস দ্যান 100 গ্রাম, ঠিক আছে, লেস দ্যান 100 গ্রাম। আচ্ছা, হ্যালিউসিনেশন একটু আগেই বললাম, হ্যালিউসিনেশন কি, এরকম কোশ্চেন দিলে হ্যালিউসিনেশন কি তার প্রথমে বলবে। তারপর হচ্ছে লো বার্থ ওয়েট বেবি কেন হয়, মানে LBW এর হচ্ছে কজগুলো তোমাকে এখানে কিন্তু বলতে হবে, LBW এর কজ। আচ্ছা, এরপরে আছে দেখো ভিটামিন A ডেফিসিয়েন্সি ডিজিজ কী কী হয়ে থাকে, মানে যেগুলো মেনলি আই ডিজিজ হয়ে থাকে। ওকে, আই ডিজিজের মধ্যে দ্যাট ইজ কেরাটোমেলাসিয়া হয়, তারপর হচ্ছে যেটা কমনলি নাইট ব্লাইন্ডনেস হয়, তারপর হচ্ছে তোমার জেরোসিস, ঠিক আছে, তারপর হচ্ছে কেরাটোমেলাসিয়া বললাম, এগুলো হচ্ছে বিটর স্পট, এগুলো সব হয়ে থাকে। ভিটামিন A সব থেকে বেশি কিসে পাওয়া যায়, ঠিক আছে, মানে সবচেয়ে হচ্ছে রিচেস্ট সোর্স অফ ভিটামিন A বলতে বলেছে। আমরা জানি রিচেস্ট সোর্স ভিটামিন C, B এগুলো সব কিছুরই জেনে রাখবে। সি এর ক্ষেত্রে যেমন আমলা বা আমলকি হয়ে থাকে, যেটা ভিটামিন A এই রিচেস্ট সোর্স, যেগুলো হচ্ছে তোমার একটু ইয়েলো টাইপের যে ফলগুলো বা সবজিগুলো হয়ে থাকে, ঠিক আছে, যেমন পামকিনে হতে পারে, প্যাপায়া এগুলোতে হতে পারে, ঠিক আছে, এখানে ভিটামিন A কিন্তু রিচেস্ট সোর্স থাকে। এরপর লেবার, সেই লেবার রিলেটেড একটু আগেও জাস্ট প্রথমের দিকেও বলেছিলাম লেবার রিলেটেড। PPICD প্রথমে ফুল ফর্ম বলবে, PPICD ইনসার্ট
কখন করা হয়? পোস্টপার্টাম, প্রথমেই রয়েছে পোস্টপার্টাম নামে, তাহলে এমন ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস বা কপারটি যেটা হচ্ছে 48 আওয়ার্স আফটার ডেলিভারি কিন্তু পড়াতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এএমটিএসএল ফুল ফর্ম কী বলবে, তারপরে এএমটিএসএল এ কী কী ম্যানেজমেন্ট, মানে কী কী স্টেপস পরপর রয়েছে, ম্যানেজমেন্টের স্টেপগুলো পরপর কিন্তু বলতে হবে। আচ্ছা, এরপর দেখো একটা সিনারিও বেসড, একজন মাদার এর প্লাসেন্টা সেপারেট হয়েছে, তাহলে বলেছে তুমি কি করে বুঝবে প্লাসেন্টা সেপারেট। প্লাসেন্টা সেপারেশনের সাইন আমরা কি জানি, যে একটা ভ্যাজাইনাল ব্লিডিং, ঠিক আছে, সেটা সাডেন গাশ অফ ভ্যাজাইনাল ব্লিডিং হবে। আচ্ছা, গ্রাভিডা, প্যারা, অ্যাবর্শন, এগুলো ডিফাইন করতে বলেছে। গ্রাভিডা কাকে বলে ভালো করে, এগুলো ডেফিনিশন যখন বলবে চেষ্টা করবে জাস্ট একটু ইংলিশে বলার, যদি না পারো সুন্দরভাবে বাংলায় গুছিয়েও বলতে পারো। আচ্ছা, আরটিএ, আরটিএ নিয়ে হয়তো কারো একটা অর্থোপেডিক, এইটা হ্যাঁ আরটিএটা আমি শুনতে পেয়েছি যে কারো অর্থোপেডিক ওয়ার্ডে, ঠিক আছে, সে ডিউটি করতো, তাহলে আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে তাকে কোশ্চেন করেছিল। আর এরকম হয়তো কোশ্চেন করেছিল ট্রায়াজ নিয়ে, কাউকে ট্রায়াজ নিয়ে। ট্রায়াজের প্রথম কথা যে 4টে টাইপস ডিরেক্ট টাইপস কিন্তু ধরেনি, ইয়েলো, রেড, গ্রিন, ব্ল্যাক, 4টে টাইপস ধরেনি, 3টে কন্ডিশন দিয়ে দিয়েছিল, তারপরে তার সেই কন্ডিশন অনুযায়ী কী ম্যানেজমেন্ট করবে সেরকমভাবে ধরেছিল। একটা এরপরে দেখো, একটা মায়ের আগে একটা অ্যাবর্শন হয়েছে আর এখনও প্রেগনেন্ট, ওর জিপিএ মানে গ্রাভিডা, প্রিটার্ম আর হচ্ছে তোমার অ্যাবর্শন কী হবে, জিপিএটা ওকে তোমাকে তখন ডেসক্রাইব করতে হবে। ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন মানে হচ্ছে যেটা কি বলে নিউবর্ন কেয়ার, ঠিক আছে, নিউবর্ন কেয়ার মানে ইএনবিসি ইমিডিয়েট নিউবর্ন কেয়ার। আর আরেকটা হয় ইএনবিসিটা এসেনশিয়াল নিউবর্ন কেয়ার, তার মধ্যে ইমিডিয়েট কেয়ারটা মানে যেগুলো ইমিডিয়েট ড্রাইং করতে হবে, যদি তার রিসাসিটেশন প্রয়োজন হয় রিসাসিটেশন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ভিটামিন কে যেটা দেওয়া হচ্ছে রুটিন কেয়ার, মানে ওরা তোমার ড্রাইং করলে, ঠিক আছে, ব্রেস্ট ফিডিং দিয়ে দিতে হয়, এগুলো সব বলতে হবে। বেবি কেয়ার আন্ডার ওয়ার্মারের আন্ডারে বেবির কী কী কেয়ার দিতে হবে, ভ্যাকসিনস অ্যান্ড অ্যাট বার্থ কী কী ভ্যাকসিন, ফার্স্ট ভ্যাকসিনেশন কী হয়, ফার্স্ট ভ্যাকসিনেশন কিন্তু কোলাস্ট্রাম, আর বার্থে কি 3টে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এলবিডাব্লিউ বেবি ম্যানেজমেন্ট, এটা কিন্তু পড়ে যাবে। এনসেফ্যালাইটিসের ডেফিনিশন যদি বলে ইংলিশে বলে দেবে যে আইটিস মানে কি ইনফ্লামেশন, তাহলে ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ ব্রেন প্যারেনকাইমা, ঠিক আছে। সিএসএফ এর পাথওয়ে মানে সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ফরমেশন হয় কোথা থেকে, কোরয়েড প্লেক্সাস, ঠিক আছে, কোরয়েড প্লেক্সাস মানে এটা ভেন্ট্রিকেল, ব্রেনের ভেন্ট্রিকেলের কোরয়েড প্লেক্সাস থেকে কিন্তু এটা ফরমেশন হচ্ছে, এবং এটা ফরমেশন হয়ে তারপরে যে ভেন্ট্রিকেল মানে ব্রেনের 4টে ভেন্ট্রিকেল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে মানে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সাব অ্যারাকনয়েড স্পেস যেটা রয়েছে, ঠিক আছে, সাব অ্যারাকনয়েড স্পেসে ফ্লো করে। তারপর দেখো ল্যাবেটেলল নিয়ে কোশ্চেন ধরা হয়েছিল, এমজিএসএফ নিয়ে কোশ্চেন ধরা হয়েছিল, রেস্টিটিউশন, তারপর হচ্ছে সার্কামস্ট্যান্সিয়ালিটি কি, এটা এমএইচের মেন্টাল হেলথ নার্সিংয়ের কোশ্চেন। ম্যাগনেসিয়ামের সালফেটের এই যে ডোজ, লোডিং ডোজটা পড়বে, তার সাথে সাইড এফেক্ট কী কী হয়। আচ্ছা, এটা একটা খুব ভালো কোশ্চেন করেছে যে 1122 গ্রাম বেবি কত ভিটামিন কে দেবো। দেখো ভিটামিন কে এর ক্ষেত্রে যেটা হচ্ছে লেস দ্যান 100 গ্রাম বা 1 কেজি যদি হয় তখন হচ্ছে 0.5 mg, আর গ্রেটার দ্যান 100 গ্রাম যদি হয় তার ক্ষেত্রে 1 mg, তাহলে 1122 গ্রাম যদি বলে তাহলে 1 mg ডোজ দেবো। টাইপস অফ প্রিভেনশন কী কী, যে 4টে লেভেল অফ প্রিভেনশন হয় ওই 4টে বলতে হবে ভালো করে। টিবিএসএ মানে হচ্ছে টোটাল বার্ন সারফেস এরিয়া, ঠিক আছে, টোটাল বার্ন সারফেস এরিয়া। পার্কল্যান্ড ফর্মুলা জিজ্ঞেস করা হয়েছিল, ওটা পরে আসছি। উন্ড হিলিংয়ের যে স্টেপগুলো আছে বলতে বলেছে। বার্থ অ্যাসপাইক্সিয়া কি, তারপর হচ্ছে বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট, ভালো করে পড়বে, খুব ভালো করে কিন্তু বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রলং লেবার কাকে বলে, প্রলং লেবার তোমার হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, 3টে স্টেজ মিলে টোটাল ডিউরেশন প্রাইমারি মাল্টিদের ক্ষেত্রে কত হলে প্রলং লেবার বলা হবে। পার্টোগ্রাফ ওখানে ছিল। পার্কল্যান্ড ফর্মুলা কিসের জন্য ইউজ করা হয়, যেটা হচ্ছে তোমার বার্নের ফ্লুইড ম্যানেজমেন্টের জন্য পার্কল্যান্ড ফর্মুলা কী হয়, 4 ml ইন্টু বডি ওয়েট ইন কিলোগ্রাম ইন্টু
কি পার্সেন্টেজ অফ টিবিএসএ, ঠিক আছে, পার্সেন্টেজ অফ টিবিএসএ। এটা যত এমএল বেরোবে সেটাকে দুটো ভাবে ভাগ করা হয়, মানে 24 ঘন্টার হিসেবে দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম 8 ঘন্টায়, ঠিক আছে, ফার্স্ট 8 আওয়ারে কী যাবে, ফার্স্ট 8 আওয়ারে 50% যাবে, এই যেটা বেরোবে তার 50% যাবে। তারপরে 16 ঘন্টায় বাকি 50% যাবে, ঠিক আছে। এটা হচ্ছে 24 আওয়ার ম্যানেজমেন্ট। আচ্ছা, এক্সাম্পল অফ ব্লাড বোন ডিজিজ যদি বলে তোমাকে কি কি উদাহরণ হবে সেগুলো কিন্তু বলতে হবে। জাস্ট অনেকটা ডিউরেশন হয়ে গেল, 25 মিনিটসের ভিডিও হয়ে গেল, যা এগুলো মোটামুটি কালেক্ট করতে পেরেছি। মানে এখানে 23টা আর এদিকে 14টা, প্রায় 37টা কোশ্চেন বলে দিলাম, ঠিক আছে। তো এগুলো জাস্ট তোমরা প্রিপেয়ার করো, আর কালকের আমি কোশ্চেন যেগুলো জানতে পারবো অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। অল দ্য বেস্ট সবাইকে কালকে যাদের রয়েছে, আর আপকামিংও যাদের রয়েছে বেস্ট অফ লাক, ঠিক আছে। সবাই ভালো করে ইন্টারভিউ দাও।